চলো তাহলে আমরা ক্লাসে চলে যাই। আচ্ছা, যারা যারা জয়েন করেছো প্রত্যেকে আশা করি ঠিকঠাক শুনতে পাচ্ছ এবং কোনো প্রবলেম হচ্ছে না। যদি কারো কোনো প্রবলেম হয় লেফট করে গিয়ে জয়েন করবে, তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা যে টপিকটা পড়বো পার্সেন্টেজ বা শতকরা, এই টপিকটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক, আমাদের সমস্ত এক্সামে কাজে লাগে। মানে এমন কোনো এক্সাম নেই যে পার্সেন্টেজ থেকে কোশ্চেন থাকে না। তো আমরা আজকের যে প্রথম ক্লাসটা করব সেখানে বেসিক কনসেপ্টের উপর কিছু জিনিসগুলো করব। মিনস আমি যেটা বোঝাতে চাইছি বেসিক কনসেপ্ট বলতে, যে আমরা পার্সেন্টেজ বা শতকরার অঙ্ক করতে গেলে অনেকেই আমরা অনেক রকমভাবে করি, কিন্তু ক্যালকুলেশনে দেখা যায় অনেকের বেশি বড় হয়ে যায়। তো আমরা সেই ক্যালকুলেশনটাকে একটু চেষ্টা করব কত তাড়াতাড়ি করা যায়, সেই কাজগুলো করা হবে আজকের ক্লাসের আমাদের মেন উদ্দেশ্য। এবং সেটা করতে গিয়ে আমাদের মাল্টিপ্লিকেশনের টেকনিকটা একটু কাজে লাগবে। তাই আমরা গুণ কি করে করতে হয় সেটাও একবার দেখে নেব, যে কি করে তাড়াতাড়ি গুণ করা যায়। এই কাজগুলো আজকের ক্লাসে করব এবং পার্সেন্টেজের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা সলভ করব। ঠিক আছে, চলো আমরা ক্লাসে চলে যাই। আচ্ছা, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে একটা শপিং মলের ছবি দেওয়া আছে, যেখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ শপিং করতে যাচ্ছে। যেমন আমরা চৈত্র সেলের সময় প্রচুর ভিড় করি যেখানে দোকানে টোকানে গিয়ে, ঠিক আছে, যাতে ওখানে আমরা যখনই দেখতে পাই কোনো সেল চলছে তখনই দেখা যায় যে বেশিরভাগ জায়গাতেই লেখা থাকছে, ধরো বিগ বাজার বলো, বিরাট বাজার বলো, এরকম ইটিসি অনেক জায়গা আছে, তো যেগুলোতে লেখা থাকে কি যে 50% ছাড়, 70% ডিসকাউন্ট, এইভাবে নানা রকম ডিসকাউন্ট দিয়ে আমাদেরকে লোভে ফেলে। তো আমরা সেই লোভে পা দেই এবং যথারীতি আমরা গুটি গুটি পায়ে পৌঁছে যাই এবং চেষ্টা করি যে যতটা যা পারি শপিং করব। ঠিক আছে, তো এটা আমাদের প্রত্যেকের একটা হ্যাবিট আছে, শপিং করাটা প্রত্যেকের একটা, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো একটু বেশিই ভালো লাগে। তো ছেলেরা যদিও একটু মানে বউ থাকলে একটু বিরক্ত হয়, কারণ জানে যে শপিং করতে গেলে যাবে পকেটটা অনেকটা ফাঁকা হয়ে, কিন্তু কিছু করার নেই, এগুলো জীবনে থাকবে এবং করতে হবে। তো যাই হোক, আমরা যখনই কিন্তু দেখি যে কোথাও একটা ছাড় দেওয়া হচ্ছে তখন কিন্তু বাড়িতে এসে বলবে মোটামুটি যে কই গো শুনছো, আজকে না এরকমভাবে ওখানে 70% ছাড় দিচ্ছে, আমার না জিনিসটা হেভি পছন্দ হয়েছে, একটু কিনে দাও না। ঠিক আছে, তো এরকম আমরা জানি প্রতিটা ঘরে এরকম কেস চলে। আমাদের এখন জানতে হবে যে আমি যেই ফাঁদে পা দিয়েছি, যেটাতে আমাকে লোভ দেখাচ্ছে যে এত% ছাড়, তো সেটাতে অরিজিনালি আমার কতটা লাভ হচ্ছে সেটা জানাটা আমাদের আজকের খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি, দৈনন্দিন জীবনে আমরা হয়তো বাইরে থেকে দেখতে পাচ্ছি যে অনেকটা ছাড় আছে বা অনেক কিছু আছে, কিন্তু অরিজিনালি সেই ছাড়টা মানে কি আমার কতটা লাভ সেটা বোঝা হচ্ছে আমাদের প্রথম কাজ। তো এই যে পার্সেন্টেজগুলো দেওয়া হয় 70%, 50%, আমরা একটা কথা কিন্তু মাথায় কখনো ভাবি না যে কোনো মানুষ কিন্তু লস করে তোমাকে কিছু দেবে না। মানে এমন কোনো বিজনেসম্যান কি হতে পারে একটা জিনিস 100 টাকায় কিনেছে দিয়ে তোমাকে 50 টাকায় বিক্রি করছে? এটা হতে পারে না, কারণ প্রত্যেকেই কিন্তু লাভ করতে এসছে। তাহলে কি হতে পারে? দুটো জিনিস হতে পারে। একটা কি, 1 নম্বর, যদি কোথাও খুব কম টাকা নিচ্ছে তাহলে সেখানে বুঝতে হবে যে হয় কোয়ালিটিতে প্রবলেম আছে। 1 নম্বর, হয়তো দেখা গেল 2 বছর আগের পুরনো জিনিস, তো সেটা দেখা গেল চৈত্র সেলে বিক্রি হচ্ছে, তো সেই কারণে কমে দিয়ে দিচ্ছে। উনি ভাবছে কি যে আমার যে টাকাটায় জিনিসটা আমি দিয়েছি, মানে কিনেছি আর কি, মিনিমাম ওই টাকাটা যেন উঠে যায়, ওই কারণে দিয়ে দিচ্ছে। অথবা আর একটা জিনিস কি, যে হয়তো একটা কোনো কোম্পানির ব্র্যান্ড বসানো হচ্ছে কিন্তু হয়তো কোয়ালিটিটা অতটা ভালো নয়। না হলে কেউ কখনোই কোনো একটা জিনিস এমন হতে পারে না যে বেশি দামে কিনে তোমাকে কম দামে বিক্রি করবে। তৃতীয় আর একটা কন্ডিশন আছে, সেটা কি, যে দোকানি অনেক যিনি বিক্রি করছে তিনি অসাধু। এমন হয় অনেক সময় যে একজন হয়তো 50 টাকার জিনিস কিনেছে কিন্তু তাকে 150 টাকায় বিক্রি করছে, এমন জনও থাকে। তো এখন আমরা তো আর মানে জ্যোতিষশাস্ত্র শিখিনি, তো কে ভালো কে খারাপ বোঝাটা মুশকিল, তো সেই কারণে আমরা ওগুলো জানি না। কিন্তু এইটুকু আমরা এখানে শিখবো যে পার্সেন্টেজের গল্পটা ভালো করে শিখবো, যাতে কিনা যে কেউ একটা বেশি পার্সেন্টেজ দেখেও আমাকে ঠকিয়ে না দিতে পারে, আমরা যেন তার অরিজিনাল মিনিংটা বুঝি। সেটা হবে আজকের ক্লাসের বিষয়বস্তু। প্রত্যেকে ঠিকঠাক শুনতে পাচ্ছ তো? ওকে, তো আমরা সেল, চৈত্র সেল এই সমস্ত সেলের ফাঁদে পা দেওয়ার আগে একবার পার্সেন্টেজটা পড়াশোনা করে নেবো। ঠিক আছে, যাতে কি না এর পরের বার দোকানে গেলে আমাকে কেউ আর ঠকাতে না পারে। তো এই পার্সেন্টেজ যখন আমরা পড়ব, সেই পার্সেন্টেজে কি কি জিনিস লক্ষ্য করব বা কিভাবে আমরা ক্যালকুলেশনগুলোকে করব তাড়াতাড়ি, যাতে অনেক সময় এমনটা হয় যে একটা জায়গায় হয়তো বলেছে 10% অফ, বা হয়তো কেউ বললো যে 75% অফ,
তখন আমি এই 75% মানে কত টাকা সেটা অনেক সময় ধরতে পারি না। কিন্তু ইজি কখনো হয়, ধরো কথার কথা তোমাকে একজন বলল যে জানিস আজকে অমুক দোকানে 50% ছাড় দিচ্ছে, তখন কিন্তু আমাদের মাথায় কি ঘোরে, ও 50% ছাড়, 50% ছাড় মানে তো আমি জানি 50% মানে অর্ধেক, তার মানে দাম অর্ধেক, হাফ টাকা কমে যাবে, যদি 500 টাকা দাম হয় তার মানে বলছে 250 টাকায় বিক্রি করছে। এটা আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ধরে নিতে পারি। 500 থেকে 250 মানে যদি কেউ বলে 50% ছাড়, সেটা আমরা খুব তাড়াতাড়ি ধরে নিতে পারি। 50% ছাড় কথাটা বললে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ধরে নিতে পারি তার মানে দামটা অর্ধেক কমে যাবে। তো দ্যাট মিনস আমি জিনিসটার দাম যা হবে তার অর্ধেক টাকায় জিনিসটাকে আমি কিনতে পারবো। এইটা হচ্ছে 50% ছাড়, এটা প্রত্যেকে ধরে নেয়। সমস্যাটা কোথায় হয়? সমস্যা যদি দেখা যায় যে ছাড়টা এমনভাবে দিয়েছে যেটা বুঝতে পারছি না আমি, বললো 33.1/3% ছাড়, বললো 44% ছাড়, তার মানে অরিজিনালি কত টাকা ছাড় সেটা আমরা হয়তো ধরতে পারলাম না। সেইগুলোই আমরা কি করে সহজে করা যায় সেগুলো আজকের ক্লাসে শিখব। আমরা এখানে পিডিএফ শিখব। পিডিএফ মানে কি? ওই পিডিএফ নয় যে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, ওই পিডিএফ নয়। এখানকার যেটা পিডিএফ তার মানে পি ফর পার্সেন্টেজ, ডি ফর ডেসিমেল, এফ ফর ফ্র্যাকশন। পি ফর পার্সেন্টেজ, ডি ফর ডেসিমেল, এফ ফর ফ্র্যাকশন। এই তিনটে জিনিস নিয়ে আমরা এখানে আলোচনা করব, পার্সেন্টেজ, ডেসিমেল আর হচ্ছে ফ্র্যাকশন। পার্সেন্টেজ, ডেসিমেল, ফ্র্যাকশনের মধ্যে রিলেশন বের করব যে পার্সেন্টেজ থেকে যদি ডেসিমেলে কনভার্ট করা হয় কি হবে, আবার যদি ফ্র্যাকশনে কনভার্ট করা হয় কি হবে, সেইগুলো শিখব সবার প্রথমে। এটা আমাদের ভীষণ কাজে লাগবে। কেন? এই যে একটু আগে বললাম যে যদি তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে হয়, কেউ আমাকে যদি 50% ডিসকাউন্ট বলে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে ধরে নিতে পারি যে 50% মানে অর্ধেক ছাড়, অর্ধেক। এই যে অর্ধেক মানে 1/2, এটা আমরা ধরে নেই বলে তাড়াতাড়ি ক্যালকুলেশন হয়। তেমনি আমি যদি প্রত্যেকটা এরকমভাবে তার ফ্র্যাকশনে জেনে যাই তাহলে অনেক সময় ক্যালকুলেশন করতে ইজি হয়ে যাবে। যেমন কথার কথা কেউ তোমাকে বলল যে 42 টাকার এই টাকাটা দিয়েছে, বলছে 42 টাকার উপর 16.23% অফ 42, মানে 42 টাকার উপর 16.23% মানে কত হবে? কেউ ধরো এই কোশ্চেনটা করেছে যে 42 টাকার 16.23% মানে কত তুমি বলো। এবার দেখো, যদি আমি ওই ভগ্নাংশে কনভার্ট করাটা শিখে যেতে পারি, ফ্র্যাকশন এই 16.23% মানে কত ভগ্নাংশে হয়, যেমন বললাম 50% মানে অর্ধেক হয়, তেমনি এটা মানে কত হয় যদি জেনে যায় না, তাহলে এই আনসার আমি মুখে মুখে করে দিতে পারবো। ধরো কথার কথা তোমাকে আমি শিখিয়ে দিলাম এইটা মানে 1/6, কথার কথা শিখিয়ে দিলাম, কি করে এসছে বা কি পরে বলছি। যদি আমি এটা শিখে দিই তাহলে কিন্তু তুমি মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবে। আরে 42-কে 6 দিয়ে ভাগ করলে হবে 7, তো আনসার হবে 7। তখন কিন্তু তুমি এটা মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবে। যদি আমি তোমাকে শিখিয়ে দিই 16.23% মানে হচ্ছে 1/6, তাহলে তুমি কিন্তু এটা করতে পারবে তাড়াতাড়ি, মুখে মুখে ক্যালকুলেশন করে দিতে পারবে, এটা মানে হচ্ছে 7। কে বুঝেছো প্রত্যেকে? একটু কনফার্ম করবে। প্রত্যেকে বুঝেছো? একটু কনফার্ম করবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা এটা জানি না তখন কিন্তু আমরা এটাকে ভেঙে ভেঙে ক্যালকুলেশন করি। ভেঙে ভেঙে ক্যালকুলেশন মানে কি? ভেঙে ভেঙে ক্যালকুলেশন মানে আমাকে যদি বলে 16.2/3% অফ 42 এটা দিয়েছে, তখন আমরা প্রথমে কি লিখি? 50/3% অফ 42, তারপর কি লিখি? 50/3 পার্সেন্টেজ মানে 1/100। কেন হয় আমরা শিখব যে এটা কেন 1/100 বসানো হয়, তারপর ইন্টু 42 দিয়ে এখান থেকে আমরা কি করি? কাটাকাটি করার চেষ্টা করি। 50 দুনে দিলে হয়ে গেল 1/6 ইন্টু 42, তারপর দেখো কাটাকাটি করে আমি করলাম 7 আনসার। তো আমরা এই যে স্টেপগুলো করি এইগুলো আমার দরকার পড়তো না যদি আমি জানতাম যে ওই যে পার্সেন্টেজটা যেটা দেওয়া আছে 16.2/3 পার্সেন্টেজ যেটা দেওয়া আছে, এইটা যদি আমি জানতাম এটা মানে 1/6 হয়, তাহলে কিন্তু আমি মুখে মুখে ক্যালকুলেশন করে দিতে পারতাম, এই জিনিসটা আমাকে করতে হতো না। বুঝেছো প্রত্যেকে? বলো, রিপ্লাই করো। প্রত্যেকে বুঝেছো? ওকে,
তাহলে এই জিনিসটাই আমাদের মেন বিষয়বস্তু। আমরা যে পিডিএফ জিনিসটা শিখবো, না পার্সেন্টেজ ডেসিমেল ফ্র্যাকশনের মধ্যে যে রিলেশনটা শিখবো, সেখানে আমাদের এটাই হচ্ছে বিষয়বস্তু, যাতে কিনা ক্যালকুলেশনগুলো একটু ইজি হয়ে যায়। সেটা করারও একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব। কেমন? ধরো কথার কথা আমি তোমাকে প্রথমে পির সাথে এফ এর সম্পর্ক দিচ্ছি, ঠিক আছে? মানে পার্সেন্টেজ আর ফ্র্যাকশনের মধ্যে সম্পর্ক নিয়ে এসেছি। মিউট করবে পৌলমী, মিউট করো। ধরো সাপোজ কথার কথা 100%। 100% মানে কি? দেখো 100% মানে আমরা যেটা বুঝি যে আমার কাছে টোটালটা যেটা হয় তাকে 100% বলি। যেমন একটা ঘর আছে, এই ঘরের সম্পূর্ণ অংশটা মানে আমরা বুঝি এটা 100%। আবার ছোট্ট থেকে অঙ্ক করার সময় আমরা এইটাকে ধরে নিতাম এক অংশ বলে, অন্য দিক দিয়ে বলতাম এক অংশ, আর এদিক দিয়ে পার্সেন্টেজের দিক দিয়ে বলতাম 100%। এই যে আমরা 100% বোঝাচ্ছি, তাহলে ফ্র্যাকশনের দিক দিয়ে সেটা কার সমান? না একের সমান, এক অংশের সমান। 100% মানে এক অংশ। তাহলে যদি 100% সমান এক অংশ হয়, তাহলে 1% বা শুধু যদি পার্সেন্টেজ নোটেশনটা ব্যবহার করা হয়, সেটা কত হয়ে যাবে? 1/100। 100 দিয়ে ভাগ করে দেবো দুদিকে। দুদিকে যদি 100 দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো 1% মানে 1/100, বা এই পার্সেন্টেজ নোটেশনের জায়গায় আমি 1/100 লিখতে পারি। শুধু পার্সেন্টেজ নোটেশন মিনস এখানে 1 আছে, কিছু নেই মানে 1 আছে। এই কারণেই আমাদেরকে ছোটবেলা থেকে বলে দিত যে যেখানে পার্সেন্টেজের সাইন দেখবি তার জায়গায় 1/100 বসাবি। অনেকে হয়তো মানে বুঝি না, মুখস্থ করে নিয়েছি বা এইটা মাথায় রেখে দিয়েছি পার্সেন্টেজ মানে 1/100, কিন্তু ঘটনাটাই এটা। বুঝেছো কি প্রত্যেকে? কি তাই করেছো তো? বলো কতজন জানতে যে পার্সেন্টেজের এই জিনিসটা 1/100, এই নাকি পার্সেন্টেজের জায়গায় 1/100 বসিয়ে দিতে বলতো? কোনটা মনে রাখতে? বলো। পার্সেন্টেজের জায়গায় 1/100 বসিয়ে দিতে বলতো, তাই তো? ঠিক বলছি? একটু রিপ্লাই করো। ঘুমিয়ে পড়ছো নাকি? ঘুমিয়ে পড়লে চলবে না, ঠিক আছে? এই জীবনে ঘুম ত্যাগ করতে হবে, নাহলে কিন্তু সারা জীবন ঘুমিয়ে পড়বে। তো এখন এই বয়সে একটু ঘুম কমাতে হবে। বেশ, তাহলে পার্সেন্টেজ, তাহলে এই যে 1% বা শুধু পার্সেন্টেজ, যেখানে এই কারণে আমরা কি করব, যেখানে যেখানে পার্সেন্টেজকে দেখতে পাবো সঙ্গে সঙ্গে দেখবো যে পার্সেন্টেজ এরকম আছে, তো পার্সেন্টেজের সাইনটা দেখার সাথে সাথে বলবো আরে একটা দাগের উপরে একটা শূন্য আছে, নিচে একটা শূন্য আছে, এটাকে আমরা যেমন খুশি সাজাবো, দিয়ে একটা নতুন রূপ দেব। কেমন রূপ দেব? নতুন রূপটা এরকমভাবে ওই দাগটাকে 1-এ পরিণত করব, দুটো বিন্দুকে দুটো জিরোতে পরিণত করব, দিয়ে মনে রেখে দেব যে পার্সেন্টেজ মানে 1/100। ঠিক আছে? তো পার্সেন্টেজের জায়গায় 1/100 বসাবো, এই কারণে, আর কিছু না। অ্যাকচুয়ালি পার্সেন্টেজ মিনস 1%। এটা গেল। এবার ধরো সাপোজ 100% যদি 1-এর সমান হয় অন্য দিক দিয়ে, অংশের দিক দিয়ে, তাহলে বলো তো যদি এটাকে 2 দিয়ে ভাগ করি তখন কি হবে? বোথ সাইডে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 50% মানে কত হবে? 1/2। 2 দিয়ে ভাগ করে দিলাম। এবার যদি আমি এটাকে 4 দিয়ে ভাগ করতাম কি হতো বলো তো? 4 দিয়ে যদি ভাগ করতাম 100/4% মানে হয়ে যেত 25%, মানে কত হয়ে যেত? 1/4। ঠিক কিনা বলো? মিউট করবে, মিউট করবে, হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো বুঝেছো কিনা। বোথ সাইডে 4 দিয়ে ভাগ করে দিলাম। 100% মানে 1 ছিল, আমি কি করলাম? 4 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কি পেয়ে গেলাম? 25% মানে 1/4। আচ্ছা, এবার যদি কেউ বলে যে স্যার একটা কাজ করুন তো, আপনি 100কে 3 দিয়ে ভাগ করুন, ওদিকে স্যার আপনি 1কেও 3 দিয়ে ভাগ করুন, কারণ দুদিকেই করতে হবে, যা করতে হবে। তাহলে স্যার কি পাবো? 100/3কে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে যাই তখন কি হয় গো? 33×3=99, 33 পূর্ণ 1/3% হয়ে যায়। সেটা কার সমান হয়ে গেল? 1/3 সমান। কথার কথা আমাকে একটা অঙ্ক দিয়েছে, 33 পূর্ণ 1/3% অফ 99 কত হবে? দেখি মেসেজ বক্সে অ্যান্সার দাও। 33 পূর্ণ 1/3% অফ 99 কত হবে? দেখি মেসেজ বক্সে অ্যান্সার দাও। 33 পূর্ণ 1/3% অফ 99 কত হবে? 33 পূর্ণ 1/3% অফ 99 কত হবে? মেসেজ বক্সে অ্যান্সার দাও।
100% ছিল 100% সমান ছিল কত? 1 অংশ। আমি 3 দিয়ে ভাগ করলাম, তাহলে 100/3% মানে হলো 1/3। এখান থেকে শিখে গেলাম 33 পূর্ণ 1/3% মানে 1/3। তাহলে কেউ যদি আমাকে বলে 33 পূর্ণ 1/3% অফ 99 কত হবে, তাহলে এবার কি করব, এইটার জায়গায় আর আমি কিছু না লিখে ডিরেক্ট লিখে দেবো 1/3। তাহলে 1/3 × 99 কাটাকাটি করব, হয়ে যাবে 33। তাহলে আমাকে যদি এমন কোশ্চেন দেয় 33 পূর্ণ 1/3% অফ 42 কত হবে, বলে ফেলো তাড়াতাড়ি। 33 পূর্ণ 1/3% অফ 42 কত হবে, তাড়াতাড়ি ফটাফট অ্যান্সার 14। হ্যাঁ, তাহলে 3 ভাগের 1 ভাগ নেব। 42-এর 3 ভাগের 1 ভাগ, 42-কে 3 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হবে আনসার। 42-এর 3 ভাগের 1 ভাগ, তাহলে আনসার হবে 14। তাহলে এই লাইনটাও লেখার দরকার পড়বে না, ডিরেক্ট আমি কি করব, যে নাম্বারটা দিয়েছে তার 3 ভাগের 1 ভাগ নেব, মানে তাকে 3 দিয়ে ডিরেক্ট ভাগ করে দেবো। যদি 99 দিয়েছিলাম প্রথমে, তাকে 3 দিয়ে ভাগ করে দিলে হয়েছিল 33। 42 দিয়েছে, তাকে 3 দিয়ে ভাগ করে দেবো, আনসার হবে 14। বুঝেছো প্রত্যেকে? বুঝেছো? তাহলে আমাকে কে বলতে পারবে যে 100% যেমন 1 অংশ হয়, তেমনি 20% মানে কত হবে? কে বলবে তাড়াতাড়ি মেসেজ বক্সে। 100% যদি 1 হয় তাহলে 20% কত হবে? 100% যদি 1-এর সমান হয় তাহলে 20% মানে কত হবে? একটা আমরা মজার জিনিস দেখতে পাচ্ছি যে 1-এর নিচে যেটা আছে তার সাথে এই 20টা গুণ করে দিলে সর্বদা 100 হয়ে যাচ্ছে। এরকম একটা মজার জিনিস দেখতে পাচ্ছি যে 100% যদি 1 হয়, 25% যখন বের করছি তখন কত হবে না, 25-এর সাথে কত গুণ করলে 100 হয়, সেটা হয়ে যাবে 1-এর নিচে। আমরা যদি দেখি এরকমভাবে 10% মানে তাহলে কত হবে? 10% মানে কত হবে? আচ্ছা, যদি কেউ বলে 5% মানে কত হবে? যদি কেউ বলে 20% মানে কত হবে? তাহলে 20% মানে 1/5, 5% মানে কত হবে? 1/20, 10% মানে কত হবে? 1/10। বলো তো বুঝেছো কিনা? প্রত্যেকে ধরতে পেরেছো? কনফার্ম করো। প্রত্যেকে ধরতে পেরেছো? এইভাবে আমরা ভগ্নাংশগুলোতে পরিণত করব, কিন্তু তাদের মধ্যে কিছু কিছু বেস্ট ভগ্নাংশ যেগুলো আছে, যেগুলো পরীক্ষায় আসার চান্সটা বেশি থাকে, সেইগুলোকে একটু পড়ে পড়ে মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে? যেমন এগুলো তো সিম্পল। ধরো কেউ বললো 25% মানে আমরা জানি 25% মানে 1/4, কিন্তু আমাকে দিয়েছে 75% মানে কত হবে? সিম্পল, 25-এর সাথে 3 গুণ করে দাও, বোথ সাইডে 3 গুণ করে দাও, বোথ সাইডে 3 গুণ করে দাও। 25 × 3 = 75, ওদিকে হয়ে যাবে 3/4। 25 × 3 = 75, 25-এর সাথে 3 গুণ করে দিলাম, বোথ সাইডে 3 গুণ করে দিলাম, কারণ যা করব দুদিকেই সেম করব, ভাগ করলে ভাগ করব, গুণ করলে গুণ করব, যা করব সেম করব। তাহলে 25 × 3 = 75, তো ওদিকে হয়ে গেল 3/4, তাহলে 75% মানে 3/4। আচ্ছা, কেউ বলতে পারবে আমাকে 14 পূর্ণ 2/7%, এইটা মানে কত হবে? দেখি কে বলতে পারে। 14 পূর্ণ 2/7%, এইটা মানে কত হবে? দেখি কে অ্যান্সার দিতে পারে। 14 পূর্ণ 2/7% মানে কত হবে? বলো দেখি কার অ্যান্সার ফার্স্ট আছে। দেখি, ভবানীর অ্যান্সার এসছে 1/7, অম্বিকা, অপূর্ব, আর কে বলতে পারে দেখি? সোমা বলেছে, মধুরিমা 1/7 বলছে। 14 পূর্ণ 2/7% সমান কত হবে? একজন স্টুডেন্ট বলছে, স্যার আমি যদি কোনো কারণে বুঝতে না পারি তাহলে তখন কি করবো? বা আমি মনে রাখতে পারলাম না, আমার মুখস্থ বিদ্যা একটু কমজোরি আছে, আর আমি একটু পড়াশোনায় ফাঁকি দেই, তো সেই কারণে আমি বেশি পড়তে বসি না, তো আমি মনে রাখতে পারলাম না, তখন কি করব? যদি সেরকম পরিস্থিতি হয়, একটু ফাঁকিবাজ হও, তাহলে কি করবে? এটাকে তখন পরীক্ষা হলে খাটতে হবে। দেখো, খাটতে তোমাকে হবেই, সে বাড়িতে খাটবে নাহলে পরীক্ষা হলে খাটবে,
এবার তুমি যদি ফাঁকি দাও বাড়িতে তাহলে তো পরীক্ষা হলে খাটতে হবে। সেটা কী করতে হবে, তখন কোনাকুনি গুণ করে তোমাকে এটা বের করতে হবে 100/7%। এবার 100/7% মানে কি, আমরা এখনই জেনেছি যে 100% যেখানে আছে তার জায়গায় 1 বসিয়ে দিতে পারি, বা আর একটা কাজ করতে পারি, আমরা 100/7 লিখলাম, পার্সেন্টেজের জায়গায় 1/100 বসিয়ে দিলাম, দিয়ে 100 কাটলাম, দিয়ে পেলাম 1/7। এতক্ষণ এরকমভাবে রামায়ণটা পড়তে হবে, এটা পরীক্ষা হলে তখন তোমাকে খেটে করতে হবে। এবার তারপরে তোমাকে যা কোশ্চেন দেবে সেটা করতে হবে। ধরো কথার কথা তোমাকে বললো যে বলো তো 14.2/7% অফ 77 কত হবে, তাহলে তুমি যেটা টিক করে আনসার দিয়ে দিতে পারতে যে 11, একদম ফটাফট আনসার দিয়ে দিতে পারতে 11, সেইটা তোমাকে এত রামায়ণ করে বলতে হবে। বুঝেছো কি? কনফার্ম করো। প্রত্যেকে ধরতে পেরেছো? ধরতে পেরেছো? খাটতে তোমাকে হবে, সে তুমি বাড়িতে খাটো আর নাহলে পরীক্ষা হলে খাটো। অতএব বাড়িতে যদি খেটে রাখো খুব ভালো, ঠিক আছে? আগের কাজ আগে করে রাখা উচিত। কোন জায়গাটা বুঝতে পারোনি বলো, কোনটা? ওই ভাঙাটা 14.2/7%, 100/7 মানে ওই মিশ্র ভগ্নাংশে প্রকাশ করেছিলাম না আগের দিন। 14.2/7 মানে কি, কনাকনি আগে গুণ করতে হয়। এই যে এই জিনিসটা 14.2/7%, এইটা মানে অরিজিনালি কি হয় 14 + 2/7। এবার এইটা করলে কি হয়, কোনাকুনি গুণ করো, 7 × 14 + 2/7 দিলে এটা কত হবে 98 + 2/7 দিলে হবে 100/7। এবার বোঝা গেছে? বলো। হ্যাঁ, মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে পরিণত করা। এই প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? কোনো পেজে কি রাখতে হবে? যদি মনে হয় কোথাও রাখতে হবে বলবে, কিন্তু চুপ থাকবে না যে স্যার এটা একটু তুলবো, একটু ওয়েট করুন, বলবে কিন্তু। বেশ, তাহলে আমরা ওই পেজটায় চলে যাচ্ছি। তাহলে দেখো এখানে আমরা যেগুলো দিয়েছি বেসিক কিছু জিনিস দিয়েছি। 100% মানে কত অংশ, তারপর 10% মানে কত অংশ, 1% মানে কত অংশ, 50%, এগুলো সব জানা জিনিস। এটা তাহলে পার্সেন্টেজের সাথে ফ্র্যাকশন পড়লাম। এবার যদি পার্সেন্টেজের সাথে ডেসিমেলের সম্পর্কে যাই তাহলে কেমন হবে, মানে এই পার্সেন্টেজকে যদি ডেসিমেলে কনভার্ট করতে যাই তাহলে কেমন হবে। দেখো ডেসিমেলে কনভার্ট করতে গেলে, যেমন কথার কথা তোমাকে কেউ বললো 5% মানে ডেসিমেলে কত হবে, আমি তোমাকে একটু আগে পড়ালাম যে পার্সেন্টেজের জায়গায় কি বসাবো, নিচে একটা 100 করব। এবার ছোট্ট থেকে পড়েছো যে 100 দিয়ে ভাগ করতে গেলে কি হয় গো, কে বলবে? 5কে যদি 100 দিয়ে ভাগ করতে গেলে কি হয়, কে বলবে? দশমিক, দশমিক কোন দিকে যাবে? দশমিক বাম দিকে কত ঘর? 2 ঘর এগিয়ে যাবে। কেন 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 এগিয়ে যাবে? কারণ বলো, কেন এগিয়ে যাবে বাম দিকে 2 ঘর? কি কারণে সেটা দেখাতে হবে, ভাগটা করে দেখাও। 5কে 100 দিয়ে ভাগ করলে যে 0.05 হয় সেটা করে দেখাও। 5কে 100 দিয়ে ভাগ করছো, কিভাবে করবে দেখো। কিছু নেই মানে না, দশমিক ডান দিকে এখানে আছে, এরপরে যত খুশি শূন্য আছে, তুমি যত খুশি নিতে পারো, নো প্রবলেম। প্রথমে আমরা যখন 100 দিয়ে ভাগ করব না, ভাগ করবো এরকম ভাবে, 100 শূন্য শূন্য, নামবে কত? 5। পরে দশমিক আছে, পরের শূন্যকে নামতে দিচ্ছে না, এই কারণে মন দিয়ে শুনবে কিন্তু, এই কারণে রেজাল্টেও ওই জায়গায় দশমিক হবে, কারণ ওই দশমিকটা ওখানে রেজাল্টেও আসবে ওই জায়গায়, নাহলে দশমিক অ্যালাউ করছে না পরের ডিজিটকে নামতে। তো দশমিক যখনই বসিয়ে দিলাম তখনই পরের ডিজিট সুযোগ পেয়ে গেল নামতে। প্রতি সময় একটা করে ডিজিট নামে। এবার বলো তো 150কে কি 100 দিয়ে যদি ভাগ করি কত দিয়ে যাবে? 100 একে 100 বেশি হয়ে যায়, তাই 100 শূন্য শূন্য দিতে হবে। এবার এখানে নামলো 50, পরের ডিজিটটা নামবে, হয়ে গেল 500, 100 5 500। এই কারণেই দশমিক 2 ঘর বাম দিকে সরে যায়, এই কারণেই দশমিক 2 ঘর বাম দিকে সরে যায়। বুঝেছো? কনফার্ম করো। বুঝেছো? কনফার্ম করো।
এই কারণে দশমিক 2 ঘর বাম দিকে সরে যায়। 5কে যখন 100 দিয়ে ভাগ করবো 0.05, তোমাকে হঠাৎ করে কোশ্চেন করে দিল যে কেন কেন তোমার মনে হচ্ছে 2 ঘর বাম দিকে যাবে, কেন ডান দিকে যাবে না, করে দেখাও তো। তখন তুমি এইভাবে করে দেখাবে। ওকে, বেশ। এবার আমরা তাহলে এইভাবে যদি দেখতে পাই যে 5% মানে তাহলে কেমন পেলাম রেজাল্টটা, পেলাম 0.05। তাহলে মন দিয়ে শোনো, তাহলে তোমাকে যে পার্সেন্টেজ দেবে না, ধরো কথার কথা 7% দিয়েছে, তাহলে 7% মানে কি করব, আমরা ভাববো এই পার্সেন্টেজের জায়গাটায় এই যে এই পার্সেন্টেজটা আছে 7% লিখেছে, তাহলে কিছু নেই মানে কিন্তু দশমিকটা কোথায় আছে, দশমিকটা 7-এর পরে আছে। তো তুমি এরকমও ভাবতে পারো, এরকম আছে কিছু নেই মানে একটা শূন্যও লিখতে পারো, দুটোও লিখতে পারো, আমি বোঝানোর সুবিধার্থে দিচ্ছি। টাকার হিসাব নর্মালি দুটো শূন্য নেই, তো এরকমভাবে হয়। এবার যেটা কথা হচ্ছে যে এই পার্সেন্টেজের যে দুটো বিন্দি আছে না, এই দুটো বিন্দির উপরে মাথা রেখে তুমি মনে রাখবে যে পার্সেন্টেজের সাইনটাকে যখন আমি তুলে দিতে চাইবো তখন 0.2 ঘর বাম দিকে সরে যাবে। তার মানে তোমার আনসার কত হবে, বাম দিকে তো কোনো ঘর ছিল না 7 ছাড়া, তো আগে কিছু নেই মানে একটা শূন্য নিয়ে নিতে পারি, দুটো শূন্য ধরতে পারি, আগে যত খুশি শূন্য বসাতে পারি। যখন 2 ঘর বাম দিকে সরে যাবে তাহলে তখন দাঁড়িয়ে যাবে কত, 0.07। তুমি বলে স্যার আগে জিরোটা কেন লিখেছো, আগে জিরোটা এই কারণে দিয়েছি যাতে পয়েন্টটা যে আছে বুঝতে পারো। যেমন অনেক সময় অনেক মেয়েরা কি মাথায় কিছু একটা টিপ, ছোট টিপ পরে, এবার সেটা কালো রঙের পরে, কেন, যাতে মানুষ বুঝতে পারে যে আমি একটা টিপ পড়েছি, নাহলে দেখা গেলো এমন টিপ পড়লো কেউ বুঝতেই পারলো না মাথায় টিপ পড়েছে। তো এখানেও তেমনি এই জিনিসটাকে হাইলাইট করার জন্য আমরা আগে একটা জিরো দিচ্ছি যাতে বিন্দিটা যে আছে সেটা লোকে বুঝতে পারে যে ওখানে একটা দশমিক আছে। তো 0.07। তেমনি যদি কেউ তোমাকে বলে 17% মানে কত হবে, তুমি দেখতে পাচ্ছ দুটো ডিজিট আছে, 0.2 ঘর সরবে, তার মানে তখন তুমি বলবে 0.17। জিরোর কথাটা কিন্তু আবার সেই একই কথা, জিরোটা দেওয়া হচ্ছে এই কারণে, তুমি 0.17 লিখতে পারো, কিন্তু জিরোটা এই কারণেই দেওয়া হচ্ছে কারণ যেহেতু যাতে দশমিকটা আছে সেটা বোঝা যায়। আমি কি বোঝাতে পারলাম? তাহলে তোমার জন্য এখন কাজ, যদি 30% দেওয়া হয় কত হবে, আনসার দাও। 30% সমান কত হবে, দেখে কে বলতে পারে 30% সমান কত হবে, বুঝে গেলে বলো, রিপ্লাই করো। 30% মানে কত হবে? 0.30। যে পেরে গেছো সেটার আনসার দাও। 0.01% মানে কত হবে? 0.01% মানে কত হবে, দেখে কে আনসার দিতে পারে। 0.01% মানে কত হবে? 0.01% মানে কত হবে? এই তো মজার বিষয়, জানতাম 1% একটা আনসার আসবে। 0.01% মানে কত হবে? 1% যে একটা আনসার বলবে সেটা আমি জানতাম আগে থেকে। 0.2 ঘর বাম দিকে সরে যাবে, যেখানে দশমিক আছে সেখান থেকে আরো 2 ঘর বাম দিকে সরে যাবে। তার মানে দেখো 0.1 তো হ্যাঁ এইরকম ভাবে হবে, দশমিক আরো 2 ঘর সরে যাবে, আরো 2 ঘর বাম দিকে দশমিক সরে যাবে। তার মানে হচ্ছে 0.00, এই 2 ঘর সরলো দশমিক, আগে থেকেই 2 ঘর সরেছিল, আরো 2 ঘর সরে যাবে, তাই 0.0001 হবে। পার্সেন্ট হবে না কিন্তু, আর পার্সেন্টেজটা তুলে দেওয়ার জন্যই এটি দশমিক সরাচ্ছি। তুমি যদি আবার পার্সেন্টেজ দিয়ে দাও তাহলে তো আর কি হলো, ওই দুখানা বিন্দু সরানোর জন্যই 2 ঘর সরাচ্ছি। বুঝেছো? ক্লিয়ার হলো? বলো, প্রত্যেকে বুঝেছো? তাহলে বলো তো 1% মানে কত হবে? 1% মানে কত হবে? 1% মানে কত হবে? 0.01। ভেরি গুড। অনেক সময় ভুল করে কিন্তু পড়ার সময় অনেকে বলে ফেলে 1% মানে 0.01%, ভুল। পার্সেন্টেজ বলে দিলে কিন্তু ভুল হয়ে যাবে, ওই পার্সেন্টেজটাকে তোলার জন্যই কিন্তু 0.2 ঘর সরাচ্ছি। ঠিক আছে?
তাই মোটেও তাড়াহুড়ো করবে না। এই পর্যন্ত ক্লিয়ার করাতে পেরেছি প্রত্যেককে? তাহলে টেবিলে যে ডেসিমেল কনভার্টগুলো দেওয়া আছে নিশ্চয়ই বুঝতে পারছো। 100% মানে 1.00, 10% মানে 0.10, 1% মানে 0.01, 50% মানে 0.50, 25% মানে 0.25। কেউ ভাবছে স্যার মন্ত্র পড়ছে, দেখো মন্ত্রের মতো পড়তে হবে, হয়েছে? মাঝে মাঝে একটু মন্ত্র পড়ে নেবে, বাড়িতে ওরকমভাবে পড়বে। 100% মানে 1, এত ঠিক আছে? ক্লিয়ার করাতে পেরেছি? আরে তোমরাও তো একটু মাঝে মাঝে কথা বলতে পারো, আমার একা বকে যাবো নাকি? আমারও তো ইচ্ছে হয় মাঝে মাঝে তোমাদের কোকিল সুরের কণ্ঠ আমি শুনতে পাই। চলো এখানে দেখো একটা ইম্পর্টেন্ট টেবিল দেওয়া আছে, যে টেবিলটায় পার্সেন্টেজ আর ফ্র্যাকশনের মধ্যে একটা রিলেশন দেওয়া আছে, ঠিক আছে? এই যে পার্সেন্টেজগুলো এখানে দেওয়া আছে, পার্সেন্টেজের যে ফ্র্যাকশন, এটা কিন্তু পড়ে পড়ে যত মুখস্থ করতে পারবে তত তোমার পরীক্ষাতে কাজে দেবে। কারণ এখানে কিছু অড টাইপের পার্সেন্টেজ দেওয়া আছে যেটা পরীক্ষায় বেশিরভাগ সময় তুলে দেয়। যেমন হঠাৎ করে তোমাকে একটা কোশ্চেন দিয়ে দিল যে বলো তো 12.5% অফ 88 কত হবে? 12.5% অফ 88 কত হবে? 88 12.5% বের করো, 88-এর 12.5% বের করো। তো এইগুলো আমরা যদি একটু মনে রেখে দিতে পারি প্র্যাকটিস করতে করতে, তাহলে কিন্তু একদম টুক করে বলে দেবো এটা 11 আনসার হবে। কেন 8 দিয়ে ভাগ করবো 88-কে, তাহলে 12.5% মানে 1/8। আবার মনে রাখার জন্য একটা পদ্ধতিও অ্যাপ্লাই করতে পারি। কেমন? দেখো কিছু কিছু রেজাল্ট খুব সুন্দর দেখতে, ঠিক আছে? যেমন কিছু কিছু ছেলে মেয়ে থাকে খুব সুন্দর দেখতে, তেমনি কিছু কিছু রেজাল্ট আছে খুব সুন্দর দেখতে। কেমন? এই যে 11 1/9%, দেখো এটা কত সুন্দর দেখতে, 1/9-এর সমান। আবার 9 আর 11-কে উল্টে দাও, নিচে 11 চলে গেলে 1/11 হয়ে যাচ্ছে। তাহলে 9.1-এর 11%, 9.1/11 যেটা আছে সেটা দেখো 1/11 হয়ে যাচ্ছে। 11.1/9 যেটা আছে সেটা দেখো 1/9 হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো খুব সুন্দর করে মনে রাখতে পারবে একসাথে। আবার 33.1/3, 33.1/3 যেটা দেওয়া আছে সেটা দেখো 1/3-এর সমান, এটা খুব সুন্দরভাবে মনে থাকবে। 12 আর 6-এরটা এই দুটোকে একসাথে করলে 12 থেকে অর্ধেক হয়ে 6 হয়েছে, 1/2 থেকে 1/4 হয়েছে, আর এদিকে 1/8-এর অর্ধেক 1/16 হয়েছে। তাহলে এটা আমি মনে রাখতে পারি। 14.2/7 তার সাথে 1/7, আর একটা তো 16.2/3। তো এই টেবিলটা এখানে যে ছকটা বানিয়ে দেওয়া হয়েছে, এটাকে যদি তুমি একটু স্টাইল করে পড়ে নিতে পারো, দিয়ে মনে রাখতে পারো, তাহলে তোমার অনেক অঙ্কে কাজে দেবে। ঠিক আছে? বুঝলে প্রত্যেকে? একটু কনফার্ম করো, খাতায় একবার লিখে নাও, প্রত্যেকটা রেজাল্ট খাতায় একবার লিখে নাও। আমি কিছু অঙ্ক করতে দেবো এখনই, দেখবো। প্রত্যেকে খাতায় রেজাল্টটা লিখে নাও, একবার করে লিখে নাও প্রত্যেকে, একবার করে প্রত্যেকে লিখে নাও। হয়ে গেলে জানাবে, একবার করে খাতায় এটা লিখে নাও, হয়ে গেলে জানাবে। হয়ে গেলে জানাবে। হয়ে গেছে। ওকে, বাকিরা তাড়াতাড়ি। হয়ে গেছে, ভেরি গুড। এবার আমরা কিছু রেজাল্ট করব, দেখি কে কত স্পিড করতে পারে। দিচ্ছি আমি, লেখো 35% অফ 60। 1 নম্বর কোশ্চেন, 5টা কোশ্চেন দেবো, কে কত ফাস্ট করতে পারে। 2 নম্বর কোশ্চেন,
60% of 35। 3 নম্বর কোশ্চেন 55% of 400। 4 নম্বর কোশ্চেন 63% of 200। 5 নম্বর কোশ্চেন কেমন দিতে পারি, চলো 110% of 70। দেখি 5টা কোশ্চেনের আনসার কে কত ফার্স্টে দিতে পারে। 5টা কোশ্চেন দিলাম, দেখি কে কত ফার্স্টে দিতে পারে। প্রত্যেকের আমি আনসারের অপেক্ষায় আছি, প্রত্যেকের আনসারের অপেক্ষায় আছি, দেখি কে কত ফার্স্টে দিতে পারে। 35% of 60 দিয়েছি, 60% of 35, 55% of 400, 63% of 200, 110% of 70। 5টাকে কত ফাস্ট করতে পারে? আনসার হয় মাইক্রোফোন অন করে বলবে, আর নাহলে মেসেজ বক্সে বলবে। 21 ওরকম লিখলে হবে না, একসাথে 5টা লিখতে হবে পিউ, নাহলে বুঝতে পারবো না তো। বলো বলো, ভ্যালু বলবে, ভ্যালু, টোটাল ভ্যালু বলবে তুমি, যে সবাই মন্ত্র জপ করছে, দাঁড়াও মন্ত্র জপ করছে, আমি লিখে নেই। প্রথমটা বলছে 21, সব বাকিটা চেষ্টা করো কিন্তু। তারপরটাও 21 বলছে, তারপরটা 220 বলছে, তারপর 77। এবার কেউ যদি মনে করো যে দ্বিমত আছে যারা বলেছে, তাহলে বলবে কিন্তু, ঠিক আছে? অনেকজন এই আনসার দিয়েছে, এবার কারোর যদি মনে হয় যে না, দেখো সবসময় যে সবাই যেটা বলবে সেটা ঠিক হবে এমন কোনো কথা নেই কিন্তু, ঠিক আছে? তো সেই কারণে কিন্তু সাবধান। যেমন সবাই কাউকে না কাউকে হয়তো দেখা যাচ্ছে একজনকে প্রচুর ভোট দিচ্ছে, দিয়ে প্রতিবার জেতাচ্ছে, তার মানে যে উনি খুব ভালো এটা কিন্তু ভাববেন একদমই, ঠিক আছে? তো সেই রকমভাবে এখানে 35% of 60, 60% of 35, 55% of 400, 63% of 200, 110% of 70 কত হবে? কারোর যদি দ্বিমত থাকে তাহলে বলবে, কারোর যদি দ্বিমত থাকে বলবে। আর যদি প্রত্যেকে বলো যে না এটাই, তাহলে আমি এবার এক্সপ্লেনেশনে যাব। প্রত্যেকের এটাই বলো, ওকে। চলো এবার একটু আমরা দেখে নিই কিভাবে করব, কত ফাস্ট করতে পারি। ভালো করে মন দিয়ে শুনবে, যেভাবে যে করেছো করেছো, এবার আমার কথাটা মন দিয়ে শুনবে। দেখো এই পার্সেন্টেজের কাজ কি? পার্সেন্টেজ মানে কি জানি, দশমিক 2 ঘর বাম দিকে সরে যায়, রাইট? ঠিক তো? এবার দেখো নর্মালি এটা স্টুডেন্ট কি করে, নর্মালি যেটা করে 35/100 লেখে, ইন্টু 60 লেখে, তারপর ক্যালকুলেশন করে বলে, কাটাকাটি করে। দেখো এই নিচে একটা শূন্যর সাথে এর একটা শূন্য কাটলো, তারপরে উপরে দুটো গুণ করলো, বা এরকম 5 দুনে 10 কাটে, 5 সাথে 35 করে, তারপরে বলে যে 2 3 6, তারপরে বলে 21। এটা বেশিরভাগ স্টুডেন্ট করে থাকে, ঠিক আছে? এটা নর্মাল, বেশিরভাগ স্টুডেন্ট করে থাকে। আমি কি করব? আমি এটা করব না। আমি করব কি, সবসময় মাথায় রাখবো যে এই আমার পার্সেন্টেজ সাইনটা সবসময় টার্গেট হচ্ছে দুটো শূন্যকে খেয়ে ফেলা। যদি অঙ্কে দুটো শূন্য থাকে সে খেয়ে ফেলবে, যদি একটা থাকে তাহলে আগে তাকে খাবে, তারপর ওয়েট করবে আর একটা খাওয়ার জন্য। তো এখানে কি আছে, পার্সেন্টেজে আমি যে 35 আর 60 দুটো নাম্বার দেখতে পাচ্ছি, কটা শূন্য আছে সেখানে? একটা শূন্য আছে। আমি আগে একটা শূন্যকে মেরে দেব, আমার হাতে কিন্তু আরও একটা পয়েন্ট থেকে যাচ্ছে, মানে 1 ঘর, 2 ঘর দশমিক সরতো, তো 2 ঘর দশমিক সরতো, কিন্তু আমি 2 ঘর পারিনি, একটাকে কেটেছি, আরও 1 ঘর আমার হাতে বেঁচে আছে। এবার না সিম্পল গুণ করব, 6 5 30, 30-এর শূন্য, হাতে 3, 6 3 18, 3 21। ওই যে আর একটা শূন্যকে খাওয়ার জন্য বসেছিল, সেটা এখন খেয়ে ফেললো। দুটো শূন্য খাবে সে, হয় আগে দুটো শূন্য খাবে, নালে পরে খাবে। তো আমি দেখলাম কি একটা শূন্য আগেই খেয়ে নিয়েছে, গিলে নিয়েছে,
এরপর আরও একটা শূন্য খাওয়ার অপেক্ষায় আছে। তো আমি 6 আর 35 গুণ করলাম, যা রেজাল্ট এলো একটা শূন্যকে খেয়ে দিলাম, মেরে দিলাম, তাহলে যেটা হবে সেটা হবে আনসার। বলো তো বুঝলে কিনা, বলো তো বুঝলে কিনা? যদি এই লজিকটা বুঝে গেছো তাহলে ভেবে দেখো, এই যে 55% অফ 400, এই যে ক্যালকুলেশনটা কি হবে না, এই পার্সেন্টেজ তোমার দুটো শূন্যকে খেয়ে ফেলবে। তাহলে তোমার আনসার কি হবে? 4 আর 55 গুণ করো, 4 5 20, 20 শূন্য হাতে 2, 4 5 20 দুনে 22। কি গো বুঝলে? বুঝলে বুঝলে বুঝলে? যেমন 63% অফ 200, দুটো শূন্যকে পার্সেন্টেজ খেয়ে ফেলবে, তাহলে 63 আর 2 গুণ করবো হয়ে যাবে 126, 63 আর 2 গুণ করবো হয়ে যাবে 126। পার্সেন্টেজ কি করবে? দুটো শূন্যকে খেয়ে ফেলবে, তাহলে হয়ে গেল 63% অফ 200 মানে হচ্ছে 126। ডিরেক্ট আনসার দিয়ে দেবো। আবার একটা মজার জিনিস জানবো, যে কারোর যদি এক্স পার্সেন্টেজ অফ ওয়াই এটা দেয়, এটার ওয়াই পার্সেন্টেজ অফ এক্স, দুটো কথা সেম। কেমন সেম সেটা দেখাচ্ছি এক্ষুনি। এক্স পার্সেন্টেজ অফ ওয়াই আর ওয়াই পার্সেন্টেজ অফ সেম, এই কারণে 35% অফ 60 আর 60% অফ 35 দুটো রেজাল্ট সেম হবে, দুটো রেজাল্টই সেম হবে। কেন হয়, কারণ কি সেটাও আমরা দেখে নিই। দেখো এক্স পার্সেন্টেজ অফ ওয়াই, এইটা মানে বেসিক্যালি আমরা কি লিখি? আমরা লিখি এক্স বাই 100 ইন্টু ওয়াই, মানে কি লিখি? এক্স ওয়াই বাই 100। কেউ যদি তোমাকে বলতো ওয়াই পার্সেন্টেজ অফ এক্স কত হবে, তখন কি লিখতাম? তখন লিখতাম ওয়াই বাই 100 ইন্টু এক্স, মানে কি দাঁড়াতো? আলটিমেট সেই এক্স ওয়াই বাই 100 হতো। যেহেতু এই দুটো রেজাল্ট সমান সবসময় হচ্ছে, তাই এক্স পার্সেন্টেজ অফ ওয়াই আর ওয়াই পার্সেন্টেজ অফ এক্স একই। মানে ছুরি তরমুজের উপর পড়ুক বা তরমুজ ছুরিতে গিয়ে পড়ুক, কাটবে তরমুজ। তো এখানে ব্যাপারটা সেম, এক্স পার্সেন্টেজ অফ ওয়াই আর ওয়াই পার্সেন্টেজ অফ এক্স রেজাল্টটা সবসময় একই। বুঝে গেছো? যে কারণে 60% অফ 35 যা হবে, 35% অফ 60 তাই হবে। বুঝে গেছো? কনফার্ম করো। কোথায় কাজে লাগবে? একজন স্টুডেন্ট বললো স্যার এটা কোথায় কাজে লাগবে বলুন। কোশ্চেন ধরো দিয়েছে 99% অফ 33 পূর্ণ 1/3, এটা বের করো। কোশ্চেন এটা দিয়েছে তোমাকে যে বলো তো 99% অফ 33 পূর্ণ 1/3 কত হবে? ভয় পেয়ে গেছি, কিন্তু ভয় কেন পাবো? ভয় পাওয়ার কি আছে? আমরা শিখে গেছি দুটোকে উল্টে দিতে পারি। এবার 33 পূর্ণ 1/3% মানে জানি 1/3, তো 1/3 ইন্টু 99 আনসার হয়ে যাবে 33। কেন? এইটা মানে আমরা কি জানি না, এটাকে স্যার বলেছে, এরকম ভাবে আমরা লিখতে পারি। স্যার কেন বলেছে আমি প্রমাণও করে নিয়েছি যে 33 পূর্ণ 1/3% অফ 99, আর এটা সেম, আর এটা মানে 1/3 হয়, তাই হয়ে গেল 1/3 ইন্টু 99, তাই আনসার হয়ে গেল 33। বলো তো বুঝেছো কিনা? বলো বুঝেছো? রিপ্লাই করো। এই কে গান শুনছো গো পড়াশোনার মধ্যে? কত শখ দেখো, বসে বসে আবার গানও শুনছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, মেয়েকেও পড়াশোনায় বসিয়ে দাও, রায় ক্লাসে বস। আচ্ছা, 35% অফ 60, 60% অফ 35 দুটো রেজাল্ট সেম হয়ে গেছে। 55% অফ 400 সহজে বের করে দিয়েছি, 63% অফ 200 বের করে দিয়েছি। এবার যদি আমাকে কেউ এটা নিচেরটা দিয়েছে, কি দিয়েছে বলছে 110% অফ 70, এইটা ধরো দিয়েছিল, তো 110% অফ 70 বের করে। দেখো কত মজার অঙ্ক। কি করব? আমি জানি পার্সেন্টেজ দুটো শূন্যকে খেয়ে ফেলে, হয় ওরটা খাবে নাহলে অন্যেরটা খাবে, মানে হয় একসাথে দুটো খাবে নাহলে এর একটা এর একটা, যাই হোক দুটো খাবে, দুটো শূন্য খাবেই খাবে। তাহলে এখান থেকে একটা ওখান থেকে একটা বাদ দিয়ে দিলাম, হয়ে গেল আনসার 77। বলো তো বুঝেছো? বলো বুঝেছো? 110% অফ 77, 110% অফ 77 ক্যালকুলেশন কত হবে? 77। পারবে? গুণ আছে ওটা, ওই রেজাল্টটা মানে একসাথে গুণ আছে। মানে অরিজিনালি ব্যাপারটা কি হয়, 110 ইন্টু 70 ইন্টু 100 লিখি, এই না, এরকম ভাবে শূন্য কাটি, তো এইটা লিখবো না। দুটো নাম্বারের মধ্যে এর ওর খাবে, মোটামুটি টার্গেট হচ্ছে দুটো শূন্য খাওয়া। যদি দুটো শূন্য অঙ্কে থাকে সে ডেফিনেটলি খেয়ে ফেলবে। তাহলে এইটুকু যদি শিখে গেছো, আমি কি আরো 5টা দেবো? দেখি কে কত ফাস্ট করতে পারে, তাই নাকি?
হয়ে যাক একবার যুদ্ধ। দেখি 5টা দিয়ে দেই। 770% অফ 20, 330% অফ 30, আচ্ছা 20% অফ 50, 550% অফ 110, 4টে হয়েছে, আরেকটা 20, আচ্ছা 33 পূর্ণ 1/3% অফ 111। চলো দেখি 5টার আনসার কে কত ফাস্ট করতে পারে। 5টা কোশ্চেন দিলাম, দেখি কে কত ফাস্ট করতে পারে। হয়ে গেছে, ভেরি গুড। বলো 154, 99, 10, 605, 605 কত 37 হয়ে গেছে প্রত্যেকের। সেম হলে সেম বলবে, নালে কোনো দ্বিমত থাকলে বলবে। 770% অফ 20, 330% অফ 30, 20% অফ 50, 550% অফ 110, 33 পূর্ণ 1/3% অফ 111। বলো ঠিক আছে? বুঝে গেছো তো? পারবে এবার ক্যালকুলেশন একটু ফাস্ট করতে? ওকে, এবার আমরা পার্সেন্টেজের কিছু প্রবলেমে যাব, ভাষার অঙ্কে। চলো দেখা যাক। প্রথম কোশ্চেনটা প্রত্যেকে দেখতে পাচ্ছ কি দিয়েছে? কোশ্চেনটা দিয়েছে তোমাকে x মাইনাস ওয়াই এর 50% সমান x প্লাস ওয়াই এর 30% হলে y সমান x এর কত শতাংশ হবে? y সমান x এর কত শতাংশ হবে এটা জানতে চাইছি। y সমান x এর কত শতাংশ হবে? মেসেজ বক্সে আনসার দেবে, নাহলে মাইক্রোফোন অন করে। x মাইনাস ওয়াই এর 50% সমান x প্লাস ওয়াই এর 30% হলে y সমান x এর কত শতাংশ হবে? দেখি কে কত ফাস্ট করতে পারে। x মাইনাস ওয়াই এর 50% সমান x প্লাস ওয়াই এর 30% হলে y সমান x এর কত শতাংশ হবে? অঙ্ক করছো তো? ঘুমিয়ে পড়োনি তো? কেউ ঘুমিয়ে পড়লে প্রবলেম, ঘুমাবে না কিন্তু। এখান থেকে তো আর কিছু করতে পারছি না। এখন যদি কোনো মন্ত্র শক্তি জানতাম, জল টল ঢেলে দিতাম গায়ে, সেটাও জানি না, উপায় নেই। কয়েকটা আনসার পাচ্ছি। x মাইনাস ওয়াই এর 50% সমান x প্লাস ওয়াই এর 30% হলে y সমান x এর কত শতাংশ হবে? x মাইনাস ওয়াই এর 50% সমান x প্লাস ওয়াই এর 30% হলে y সমান x এর কত শতাংশ? চলো দেখে নিই একবার, ভালো করে মন দিয়ে শোনো। আগে দেখো ভালো করে, তারপর লিখবে, সময় দেব। আচ্ছা, নর্মালি স্টুডেন্ট কি করে? যে কোনো স্টুডেন্ট নর্মালি এই অঙ্কটা করতে গেলে প্রথমে কি করে সেটা আগে বলছি শোনো। স্টুডেন্ট নর্মালি লেখে x মাইনাস ওয়াই, এর বলে গুণ লেখে, 50% মানে 50/100 লেখে, আর এদিকে আবার লেখে x প্লাস ওয়াই, তারপরে ইন্টু করে 30% মানে 30/100 লেখে,
তারপরে কাটাকাটি করার চেষ্টা করে, ঠিক আছে? কিন্তু আমরা এগুলো করব না, আমরা এগুলো করব না। কি করব? আমরা দেখছি বাম দিক ডান দিকে পার্সেন্টেজ আছে, তার মানে 1/100 করে আসতো, সেগুলো কেটে দেব, দুদিকে পার্সেন্টেজ আউট। দুদিকে দেখতে পাচ্ছি একটা করে শূন্য আছে, কেটে দেব। তাহলে আলটিমেট কি দাঁড়ালো? 5 ইন্টু গুণ করে লিখবো 5x মাইনাস 5y সমান এদিকে 3 দিয়ে গুণ করব 3x প্লাস 3y। এবার x গুলোকে একদিকে নেব, y গুলোকে একদিকে নেব। তাহলে 3x যদি এদিকে চলে আসে, 5x থেকে 3x বাদ দেব। এই লাইনটা করার দরকার নেই, আমি তাও করলাম তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 2x সমান 8y, আবার একটা 2 কাটবে, তো x সমান দাঁড়াচ্ছে 4y। এইটা আগে বুঝলে কিনা কনফার্ম করো, আগে এইটা বুঝেছো কিনা কনফার্ম করো, আগে এই ঘটনাটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। দুদিকে পার্সেন্টেজ উড়িয়ে দিলাম, দুদিকে আছে, দুদিকে শূন্য একটা করে তুলে দিলাম, জাস্ট সিম্পলি 5 গুণ করলাম আর 3 গুণ করলাম, হয়ে গেল। এক্স গুলোকে একদিকে, যেমন আমরা বাড়িতে যখন থাকি, কি বাড়িতে কে একসাথে, যাদের আর্থিক অবস্থা খারাপ খুবই সেটা আলাদা ব্যাপার, কিন্তু নর্মালি আমরা মানুষ এক জায়গায় থাকি, গরু ছাগল এক জায়গায় থাকে, আলাদা আলাদা জায়গায় থাকে সব। তো তেমনি এক্স আর ওয়াইয়ের মধ্যে এক্সগুলোকে একদিকে নেব, ওয়াইগুলোকে আলাদা দিকে নেব, ঠিক আছে? তো এক্স আর ওয়াইকে সেপারেট করে নিলাম। এবার এক্স সমান 4y এই পর্যন্ত পেয়ে গেছি। আমাকে যদি এখানে জানতে চাইছো এক্স ওয়াই এর কত শতাংশ, তখন ব্যাপারটা ঠিক ছিল, কিন্তু এখানে জানতে চাইছে ওয়াই এক্স এর কত শতাংশ, তার মানে আমাকে এখানে ওয়াই সমান লিখতে হবে। তাহলে ওয়াই সমান কত হবে? 4 যদি এদিকে পাঠাই তাহলে কত হবে? 1 ওয়াই সমান 1/4 ইন্টু এক্স। মিউট করো, মিউট করো। ওয়াই সমান 1/4 ইন্টু এক্স। আবার মিউট করো। ওয়াই সমান 1/4 ইন্টু এক্স। 4টাকে কোনাকুনি ওদিকে পাঠিয়ে দিলাম, কারণ আমাদের চাইছে এরকমভাবে এক্সের সাথে গুণ আকারে, এক্সের সাথে গুণ আকারে চাইছে, এবং সেটা শতাংশে চাইছে। বলো তো 1/4 মানে কত শতাংশ? কে বলবে? 25। 25 1/4 মানে 25, আমরা শিখে নিয়েছি 25% মানে 1/4 হয়। 25% মানে 1/4 হয়, এটা আমরা শিখে গেছি। তাই এক্স এর সাথে গুণ আকারে যেটা আসবে 25%, মানে অরিজিনালি আনসারটা হচ্ছে এরকম ভাবে, y সমান 25% অফ এক্স, y সমান 25% অফ এক্স, এরকম ভাবে হচ্ছে y সমান 25% অফ এক্স। তাহলে y সমান 1/4 ইন্টু এক্স লিখলাম। ভগ্নাংশের সাথে পার্সেন্টেজের রিলেশন শিখেছি, তাই 1/4 এর জায়গায় 25 লিখে দিতে পারলাম। অতএব আনসার হবে অপশন সি। বলো তো প্রত্যেকে বুঝেছো কিনা? প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। হ্যাঁ বলো। এক্স সমান 4y লিখেছি, তারপর 4টা ধরো যে ওদিকে থাকলে তো গুণ আকারে আছে, তো সেটাকে যদি আমি এক্সের দিকে পাঠাই তাহলে সেটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। বলো, এক্স সমান 4y, যদি 4টা বাম দিকে চলে যায় তখন সেটা কি হয়ে যাবে? আছে এক্স সমান 4y, কিন্তু আমাদের কোশ্চেনে ওয়াই সমান চাইছে, ওয়াইকে ফ্রি করতে হবে, ওয়াইকে ফ্রি করতে হবে, তাহলে 4কে পাঠিয়ে দিতে হবে ওদিকে, তাহলে হয়ে যাবে 1/4 ইন্টু এক্স সমান ওয়াই। বুঝেছো? ওটাই। হ্যাঁ কাটিয়ে দিতাম যদি সেরকম আসতো, ক্যালকুলেশনে পরে শূন্য এলে কেটে দিতাম, না যদি কাটতো তাহলে দশমিক এক ঘর সরিয়ে দিতাম, ঠিক আছে? আচ্ছা, এই প্রবলেমটা দিয়েছে 550%-এর 250 ভাগ 275 দিয়েছে। দেখি আনসার দাও, দেখি কে কত ফাস্ট করতে পারে। 550%-এর 250 ভাগ 275, কে কত ফাস্ট করতে পারে? এখনো আনসার এলো না কিন্তু।
এখনো কারোর আনসার পাইনি। 0.5, একটা আনসার পেয়েছি 0.5। আর কেউ? কই গেলে সব? ওগো শুনছো? জাগো। বলছি স্যার দুঃখের কথা বলবো কি, আমি ফেসে গেছি অঙ্কটায়। কেন ফেসে গেছি স্যার? আপনার লজিক অনুসারে পার্সেন্টেজ দুটো শূন্যকে খেয়ে ফেলে, আমি দুটো শূন্যকে খেয়ে দিয়েছি, মেরে ফেলেছি, দিয়ে 55 আর 25কে বসে বসে গুণ করছি। জানেন কি বলবো দুঃখের কথা, কিন্তু করতে হবে না। আমি সবসময় একটা কথা বলি, কি বলি জানো? যে সংসার আগে থেকে জেনে যাও ভেঙে যাবে, সেই সংসার গড়ার দরকার নেই। তুমি জানো এখানে ভাগ যাবে, তাই অযথা গুণ করো না, ডিরেক্ট কাটাকাটি করো, ডিরেক্ট কাটাকাটি করো। 25 একে 25, 2 25, 25 একে 25, 11 5 55, আনসার হবে 5। অপশানে নেই, এটা 5 আনসার হবে। তো বলতে তোমার মধ্যে কি এই ক্ষমতাটা নেই যে স্যার আমার এই আনসারটা হবে? এত কনফিডেন্সের লোতে ভোগো কেন? এত কনফিডেন্স কম কেন বলো তো আমাকে? তোমার যদি 5 হয়েছিল চুপ করে বসে আছো কেন? আনসারটা দাও, অপেক্ষা করছে। আচ্ছা, অপশনগুলো কি ঠিক থাকতে পারে? এই ভয়টা কেন আসবে? এত ভয় আসে কোথা থেকে? কেউ তো একটা কিছু বলে দিলে ছাড়ো না, একদমই কোমর বেঁধে ঝগড়া করতে শুরু করে দাও। হ্যাঁ, কেন ভয় পাবে তুমি? ভয়কে জয় করতে। আচ্ছা শোনো, ঠিক আছে, কই বাদ নেই, 5 হচ্ছে আনসার হবে, 0.5 নয়। এটা অপশনেই ভুল দেওয়া ছিল তো, কিন্তু লজিকটা কি বুঝেছো? ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? লজিকটা বুঝেছো? কনফার্ম করো। তাহলে যখন দেখবে না তুমি, যখনই কোনো প্রবলেমে দেখবে যে কাটাকাটির ব্যাপার আছে, ওটাকে ভাগ করতে হবে, তাহলে অযথা গুণ করবে না। অনেক স্টুডেন্ট আছে এখানে বসে বসে 55 আর 25 গুণ করেছে। কি করনি বলো? রিপ্লাই করো। গুণ করেছো না বসে বসে? আর এই কাজগুলো থেকে একটু বেরোতে হবে, ঠিক আছে? তবে গিয়েই তো ফার্স্ট হবে ক্যালকুলেশন। চলো ঠিক আছে, কই বাদ নেই, এখন শিখছো, কোনো সমস্যা নেই। শেখার সময় সব দোষ মাপ আছে। এখন তুমি যত দোষ করো না কেন মাপ আছে। যেমন শিশুকে মাফ করে দেয়, তেমনি এখন তোমাকে মাফ করে দেবো, কিন্তু তারপর যদি আবার ভুল করো না, তখন ঠ্যাঙ্গাবো ধরে। আচ্ছা, এটাতে আসো, 56%-এর 140%। কেউ মনে মনে ভাবছে স্যার আমি তো অনলাইনে, আপনি কি করে আর ঠ্যাঙ্গাবেন? ওটাই তো দুঃখের বিষয়, সামনে পেলে তখন দেখা যেত। 56-এর 140% প্লাস 140 এর 56% কত হবে বলো? তার উপরে নানা রকম আইন করে দিয়েছে, কাউকে মারতেও পারবে না, মারলেই পুরো আশেপাশের কোনো এলাকার ক্লাবকে নিয়ে চলে আসবে অমুক পার্টি থেকে, দিয়ে তোমাকে মারধর করা শুরু করে দেবে। কোথায় যাবে আর? 56-এর 140% প্লাস 140-এর 56% কত হবে বলো? 2-3টে আনসার এসছে, অপশন কিন্তু ভুল থাকতে পারে, ওটা নিয়ে কিন্তু ভাবার কিছু নেই। অপশন দেখে অঙ্ক করবে না, প্রথমে অঙ্ক করবে, অপশন পরীক্ষা হলে অপশনকে ব্যবহার করবে, বাড়িতে প্র্যাকটিসের সময় অপশন কখনো ব্যবহার করবে না, লজিক্যালি করবে। 56-এর 140% প্লাস 140-এর 56% কত হবে? কয়েকটা আনসার পেয়েছি, চলো দেখা যাক। দেখো, একটা কথা আমি প্রথমেই বলেছি যে এক্সের y% আর y এর x% দুটো কথা সেম। তাহলে এই যে অঙ্কটা দেওয়া আছে না, সেখানে যদি তুমি যে কোনো একটা ক্যালকুলেশন করো, আর একটা অটোমেটিক হয়ে যাবে। তোমার দুটোর মধ্যে যেটা খুশি একটা ক্যালকুলেশন করো, তোমার যেটা সুবিধা মনে হবে একটা ক্যালকুলেশন করো, আর একটা হয়ে যাবে। এবার ক্যালকুলেশনটা একটু বুদ্ধি করে করবো। কিভাবে? ধরো কথার কথা আমি দ্বিতীয়টা করছি, 140-এর 56%, এইটাই ধরো করছি। তাহলে করবো কিভাবে? আমি শেখালাম কি, পার্সেন্টেজ দুটো শূন্য খেয়ে ফেলে, কিন্তু এখানে একটা শূন্য আছে, তাহলে আগে একটা শূন্যকে মেরে দেই। এখন কি করব? 14-এর সাথে 56 গুণ করব, যা রেজাল্ট হবে 0.1 ঘর আগে হবে। তো গুণ করো, 84, 4 হাতে 8, 70, 78, তাহলে 78.4 হবে।
একটা রেজাল্ট, একটা রেজাল্ট হলো 78.4, একটা রেজাল্ট হলো 78.4, অন্যটাও সেম হবে 78.4। তাহলে টোটাল কত হবে গো? 156.8। আবারও বলেছি অপশন দেখে ভয় পাবে না, 156.8। বলো বুঝেছো কিনা? 78.4 দেখছিল অনেকে, এইটা বলেছে। আমি আগে বলে দিলাম যে অপশন নিয়ে কিন্তু ভাববে না, তুমি তোমার লজিক অনুসারে অঙ্ক করবে। তোমার একটারই রেজাল্ট হচ্ছে 78.4, আর একটাও সেম হবে, তো দুটো যোগ করলে 156.8 হবে। বলো তো বুঝলে কিনা? বুঝেছো? কনফার্ম করো, প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। অঙ্কে দু একটা অপশন ভুল দেওয়া উচিত, নাহলে স্টুডেন্টের কনফিডেন্স বাড়ে না। অপশন আমি এখানে তিনটে কি চারটে অঙ্কের অপশন ভুল দিয়ে রেখেছি, কারণ কনফিডেন্স বাড়াটা খুব ইম্পর্টেন্ট। স্টুডেন্টের কনফিডেন্স বাড়ে না, একটু যদি কোনো অঙ্কে আনসারের সাথে না মেলে সে ভয়ে পড়ে যায়, তারপর করে না, চুপচাপ বসে থাকে, নাহলে ভাবে আমি কি ঠিক করলাম। এই কনফিডেন্সটা ভীষণ অভাব প্রায় স্টুডেন্টের। দেখি এটা অপশন ভেবে কিন্তু অঙ্ক করবে না, আমি আগে থেকে বলছি, একটু সতর্কবার্তা দিয়ে দিচ্ছি। অপশন দেখে কিন্তু করবে না, আইদার মিলেও যেতে পারে আবার নাও মিলতে পারে। কিন্তু তুমি ভাবো যে এই অঙ্কটা দিয়েছে, তুমি তার আনসার কত হবে? 7.9%-এর 134 মাইনাস 3.4%-এর 79 কত হবে? 7.9%-এর 134 মাইনাস 3.4%-এর 79 কত হবে? আনসার অপেক্ষায় আছি কিন্তু আমি। তোমার একটা কথা শোনার জন্য আমি অধীর অপেক্ষায় বসে আছি। (7.9%-এর 134 মাইনাস 3.4%-এর 79 কত হবে? একটা আনসার এসছে 7.9, একটা আনসার এসছে 7.9। আর কেউ? আর একটা আনসার হলো 7.9। 7.9%-এর 134 মাইনাস 3.4%-এর 79 কত হবে? চলো এবার আমি একটু করি, কয়েকটা আনসার পেয়েছি আমি। দেখো একটা জিনিস কি, অনেক সময় এরকমভাবে তোমাকে কমপ্লিকেটেড ভাবে অঙ্ক দিতে পারে, ঠিক আছে? তোমার টার্গেট কি হবে? অঙ্কটাকে ইজি বানিয়ে নেওয়া। সেটা কেমন করে করব? যেমন দেখো, কেউ যদি আমাকে 134% অফ 79 দেয়, মন দিয়ে শুনবে, কেউ আমাকে দিয়েছে 134% অফ 79, সেখান থেকে বলছে 34% অফ 79 বাদ দিতে, তাহলে বলো তো আনসার কত হবে? আগে এটা বলো। আমাকে কেউ যদি 134% অফ 79 থেকে 34% অফ 79 বাদ দিতে বলে, তাহলে আনসার কত হবে? কে বলবে? ঠিক বলেছ, 100% অফ 79 মিনস আনসার কত হবে? 79। 79-এর 100% মানে 79 নিজে, 79-এর 100% মানে 79। এবারে কেউ যদি আমাকে এটা দেয় 134% অফ 7.9 থেকে 34% অফ 7.9 বাদ দিতে, তখন আনসার কত হবে গো? কে বলবে? তখন আনসার কত হবে? বলো বলো বলো, রিপ্লাই করো। 7.9, তখন আনসার হবে 7.9। 134%, কিচ্ছু না, বেসিক নলেজ। তোমার কাছে কত টাকা আছে আমার জানার দরকার নেই, আমি বললাম 134% থেকে 34% বাদ দাও, তাহলে কত? 100%। ওটাই বলছি, আমি নতুন কিছু বলছি না। 70% থেকে 20% বাদ দাও, তুমি বলবে 50%। এখানেও তেমনি বলছি 134% থেকে 34% বাদ দাও। 7.9-এর 134% করলে যা রেজাল্ট হয়, সেখান থেকে 7.9-এর 34% বাদ দাও, দিলে তুমি বলবে 100% অফ 7.9। এইটা বুঝেছো কি? আগে বলো, আগে এই কনসেপ্টটা বুঝেছো কিনা বলো। রিপ্লাই করবে প্রত্যেকে রিপ্লাই করো তাড়াতাড়ি। আর একবার বলছি, তোমাকে ধরো কথার কথা আমি বললাম
বললাম 70% অফ এক্স, 70% থেকে 20% বাদ দাও, এইটা বলেছি। তুমি আনসার কত বলবে বলো 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 50%। সিম্পল ব্যাপার, সিম্পল ব্যাপার। তাহলে সেরকম যদি আমি তোমাকে বলি দুজনের মানে পার্সেন্টেজটা যে একই অ্যামাউন্টের উপর, ধরো আমি বললাম 70% অফ 50 থেকে 20% অফ 50 বাদ দাও, তাহলে কত বলবে তুমি বলো 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 50% অফ 50 বলবে। এটাই বলতে চাইছি, আমি নতুন কিচ্ছু বলছি না, বুঝলে? তাহলে আমি সেরকম বলছি, যদি তোমাকে কেউ বলে 134% অফ 7.9 থেকে 34% অফ 7.9 বাদ দাও, তাহলে কত আনসার হবে বলো তুমি? যে বলেছিলে বুঝতে পারোনি, রিপ্লাই করো। 100% অফ 7.9। এবার বলো তো একটা নাম্বারের 100% মানে ওই নাম্বারটা নিজে না, ঠিক কি না বলো? একটা নাম্বারের 100% মানে নাম্বারটা নিজেই, কারণ 100% মানে তো এক, কি গো 100% মানে তো এক। তাহলে কোনো নাম্বারের 100% মানে আমরা এইরকমভাবেই তো লিখি 100/100 ইন্টু 7.9, তো 100 কেটে যায় 7.9 হয়। তাহলে কোনো নাম্বারের 100% মানে এই কনসেপ্টটা বুঝে গেছো? এবার এই অঙ্কটাকে আমি কিভাবে ইজিলি সাজিয়ে নিচ্ছি দেখো, ভালো করে দেখো, মন দিয়ে শুনবে কিন্তু কথাটা। আমাকে একটা কথা বলো, তোমাকে দিয়েছি 7.9% ইন্টু 134, মন দিয়ে শুনবে কিন্তু। এইটাকে দশমিক টোটালি গুণ করে ফেলার পরে পার্সেন্টেজের সাইনটা থাকলো, মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, পার্সেন্টেজের সাইনটা থাকলো, এ থাক। নর্মালি এই দুটো রেজাল্ট যদি তুমি গুণ করতে, তাহলে দশমিক কত ঘর আগে হতো বলো তো? কত ঘর আগে হতো বলো বলো, রিপ্লাই করো। 3 ঘর নয়, পার্সেন্টেজের কথা, পার্সেন্টেজ সাইনটা রেখে দিতে বলছি, আমি যে পার্সেন্টেজ সাইনটা রেখে দাও, দিয়ে শুধু এই দুটোকে গুণ করো, তাহলে দশমিক 1 ঘর হবে না বলো? হ্যাঁ, যদি পার্সেন্টেজের 1 ঘর আগে যদি পার্সেন্টেজটা বসিয়ে দিতাম, তাহলে বলতাম মোট 3 ঘর আগে হবে, কি ঠিক তো? ঠিক, একদম একদম। এবার শোনো, যদি কেউ তোমাকে এই জায়গাটার পরিবর্তে এরকম লিখতে চায়, তুমি কি এগ্রি হবে 134%-এর 7.9 লিখতে চাইলে তুমি এগ্রি হবে কি হবে না বলো তো? হবে। কেন? কেন? একটু আগে শিখেছি যে x%-এর y সেটা কার সমান হয়? y%-এর x, বলো ঠিক কি না? ওকে, আচ্ছা, এটা তুমি এগ্রি হয়ে গেলে। এবার আমাকে বলো তো, কেউ যদি তোমাকে বলে 3.4%-এর 79, এই ক্যালকুলেশনটার পরিবর্তে 34%-এর 7.9 লিখবে, তুমি এগ্রি হবে কি না বলো তো? কেন এগ্রি হব? কারণ যখন আমি এই দুটো গুণ করব, তখন এই পার্সেন্টেজ সাইনটা যদি রেখে গুণ করতে চাই, তাহলে দশমিক 1 ঘর আগে হবে। এখানেও তেমনি 34-এর সাথে 7.9, আমি পয়েন্টের কথা ভুলে যাই না, আমি ভাবি যে পয়েন্ট নেই, আমি ভাবি 34-এর 79 গুণ করব, তো 34 আর 79 গুণ করার পর আলটিমেট দশমিক 1 ঘর আগে হবে। এটাতেও 34 79 গুণ করব, দিয়ে দশমিক সেই 1 ঘর আগে হবে। তাহলে দুটো জিনিস একই কি বলো তো? দুটো জিনিস একই বলতে পারি? বলতে পারি? ওকে, তাহলে যদি দুটো জিনিস একই বলতে পারি, তাহলে আমার এই অঙ্কটা এখন কেমন দাঁড়িয়ে গেল দেখো তো? এই অঙ্কটা এমন দাঁড়িয়ে গেল কিনা, এইটা দাঁড়িয়ে গেল 134% অফ 7.9, এইটা দাঁড়িয়ে গেল 34% অফ 7.9, সেখান থেকে দুজনের বাদ দিয়ে দিলে হয়ে যাবে 100% অফ 7.9, যেটার আনসার হয়ে যাবে 7.9। অতএব আনসার হবে 7.9। বলো এবার বুঝেছো কিনা? বলো বুঝলে কিনা? না, দুটো নয়, তোমাকে দেখো, এটা তো অরিজিনাল ভ্যালু একটা, মানে তুমি ক্যালকুলেশনটা করছো না, তোমাকে ধরো বললাম বেসের উপরে বের করছো, ধরো 50-এর 20% বের করছো, 50-এর 70% বের করছো, তো তোমার যখন আলটিমেট রেজাল্টটা যেটা দাঁড়াবে, সেটা তো 50% অফ 50 হবে না, বেসটা তো সেম থাকবে,
তো এইটা বেস, রাইট? বিয়োগ করছি, ওটা বেস। মানে তুমি আমার এটা করে দিও না যে 7.9 থেকে 7.9 বাদ দিয়ে 0 করে দিলাম, 100% অফ 0 লিখে দিলাম, ঠিক আছে? বিয়োগ করছি মানে ব্যাপারটা তা নয়, ওটা বেস। এই জিনিসটা তুমি পরেও ভাবতে পারো, এটা এখন তুমি না লিখে ভাবো যে 134% থেকে 34% বাদ দিলে 100%। এবার কার উপরে এই কাজটা করছি? 7.9 এর উপর, তার মানে 100% অফ 7.9। বুঝেছো কথাটা? প্রত্যেকে ক্লিয়ার? প্রত্যেকে কি ক্লিয়ার? একটু কনফার্ম করো। বেশ, দেখি তাহলে এটা করে দাও দেখি তাড়াতাড়ি, কে পারে? কে আছো? জোয়ান হও আগুয়ান, দেখি এটা কে কত তাড়াতাড়ি করতে পারে। 45% এর 25% এর 4/5 এর 850 সমান কত হবে? 45% এর 25% এর 4/5 এর 850 কত হবে? দু একটা আনসার চলে এসছে অলরেডি, বাকিটা তাড়াতাড়ি রিপ্লাই করো, ঘুমিয়ে পড়বে না। রাত্রি যত বাড়ুক জেগে থাকো, আমিও আছি তোমাদের সাথে জেগে। গল্প করব, আড্ডা করব, অঙ্ক করব। বলে স্যার গল্প করছেন কোথায়, সারাক্ষণ তো অঙ্কই করাচ্ছেন, এইটুকু মাথা কত কি নেবে, জীবনের কত টেনশন আছে, কি বোঝাবো আপনাকে? ফর্টি ফাইভের 25% এর 4/5 এর 850 কত হবে? তাহলে সিম্পল ফান্ডা, 45% মানে কি 45/100, 25/100 বা 25% মানে 1/4 লিখে দিতে পারি, যেটা জানি সহজে। 4/5 850, চলো ক্যালকুলেশনে কি দাঁড়াবে? শূন্য একটা কেটে দিলাম, 5 দিয়ে কাটলাম 17, 4 4 কেটে দিলাম। এবার অনেক স্টুডেন্ট আছে না, এই 10কে কাটার চেষ্টা করে, 10কে কাটবে না, 10 নিচে থাকলে না খুব সোজা, দশমিক শুধু চেঞ্জ হয়, এই জন্য 10কে কেটে 5 দুনে 10 করবে না। নিচে যদি 10 100 এরকম থাকে না, ওগুলোকে কাটার চেষ্টা করবে না, শূন্য হলে কেটে দেবে। যেমন আমি 850-এর শূন্য আর 100-এর একটা শূন্য কাটলাম, কিন্তু এই 10কে 5 দুনে 10 যায়, 5 9 45 হয়, কিন্তু করবে না, ওটা বোকামি। কেন বলছি শোনো, দেখো আগে 17 আর 45 গুণ করো, 17 5 85, 5 হাতে 8, 17 4 68, 8 কত হবে? 76, এটা হয়ে গেল। এবার নিচে যদি 10 আছে মানে দশমিক এক ঘর আগে হবে, আনসার হবে 76.5। এই 10টাকে কখনো কেটে তুমি 5 দুনে 10 দিয়ে 2 করবে না, তখন কিন্তু ক্যালকুলেশন আরো বেশি কঠিন হয়ে যাবে। বুঝলে কথাটা? বুঝলে? বুঝলে কি? নিচে 10টাকে কাটবে না, 10 রেখে দাও, 45 আর 17কে গুণ করে 10 দিয়ে ভাগ করে দাও। ওকে, সবার ঠিক আছে? এবার আমি না কিছু গুণ দেখাবো, কারণ গুণগুলো যাতে ফাস্ট করতে পারো সেটা একবার দেখিয়ে দেব। 12 × 15, 123 × 32, 1 2 3 4 × 2 3। আগে এই 3টে গুণ করব, ফটাফট করে বলো দেখি তোমরা কত পারো। এই ক্যালকুলেটরে না কিন্তু, হ্যাঁ আমি জানি, কিন্তু দুষ্টুমিটা তুমি করবেই, দুষ্টুমিটা যে করবে জানি, কিন্তু সেটা করো না, তাহলে কিন্তু ভোগে চলে যাবে, ইন দ্য ভোগ অফ মা। ক্যালকুলেটরে করবে না, টাইম লাগুক, নিজে করবে, করে বলো কত হচ্ছে। 12 × 15, 123 × 32, 1 2 3 4 × 23। 12 × 15, 123 × 32, 1 2 3 4 × 23। প্রথমটা 180, তিন 9 3 6, তারপর 2 8 3 2, আর কিছু? আচ্ছা 2 8 3,
তারপর 8 2, এটা বলছো? বাকিরা এগ্রি থাকলে বলবে। আচ্ছা বেশ, চলো আমরা একবার গুণ কিভাবে করব দেখে নিই। আমি তোমাদের গুণটাকে ছোটবেলার নিয়মের মতোই করে শেখাবো, কিন্তু সেখানে একটু মডিফাই করব, এবং এই মডিফাই করাটা আমার নিজস্ব মত। সেটা কেমন ভালো করে শোনো। ধরো 12 আর 15 গুণ করছি, তাহলে গুণ করার সময় কি করব? প্রথমে আমি নর্মালি ছোটোবেলাতে যেমন গুণ করতাম তেমনি করব, কিন্তু আগে ছোটোবেলাতে কেমন করতাম 5 দুনে 10, 10-এর 0 লিখতাম, হাতে 1 রেখে দিতাম। তারপর করতাম 5 একে 5, হাতে 1 নিয়ে 6 করতাম। তারপর 1 দুনে 2 করতাম, 1 একে 1 করতাম, দিয়ে এরকম বের করতাম। কিন্তু আমরা ছোটোবেলার মতো করব ঠিক, কিন্তু এরকম হাতে রাখার কেসটা খেলবো না, কারণ হাতে রাখার কেস হলেই প্রবলেম হয়। কখন হাতে রাখাটা যোগ করেছি কখন করিনি, এই গন্ডগোলটা আমরা পাকিয়ে ফেলি। তাই এই হাতে রাখার ব্যাপারটা শুধু বাদ দিয়ে বাকি সব একই রকম টাইপের করার চেষ্টা করব। সেটা কেমন হচ্ছে দেখো একটু ভালো করে। তাহলে 12 × 15 করতে যাচ্ছি। কি করব? সবার প্রথমে লিখবো 5 দুনে 10, তারপর 5 একে 5, এটা নিচে লিখবো, মানে প্রথম 5-এর জন্য যে গুণ রেজাল্টটা সেটা নিচে নিচে লিখে গেলাম। এরপর 1-এর সাথে গুণ করব, 1 দুনে 2, 1 একে 1। এই লেখাটা বুঝেছো? প্রত্যেকে কনফার্ম করো। 5-এর জন্য সবার সাথে গুণ করব, পরপর নিচের দিকে লিখব, তারপর 1-এর সাথে আবার সবার গুণ করলাম, লিখে দিলাম। কোনো প্রবলেম? এটা বুঝেছো? প্রত্যেকে কনফার্ম করো। এবার সবার প্রথমে যেটা করেছিলাম ওখান থেকেই কোনাকুনি দাগটা টানবো, কোনাকুনি এরকমভাবে দাগটা টানবো কিন্তু, ঠিক আছে? কোনাকুনি ওইখান থেকেই শুরু করব, যেটা সবার প্রথমে রেজাল্ট লিখেছিলাম সেখান থেকে দাগটাকে কোনাকুনি কেটে দেবো এরকমভাবে। এবার চলো ক্যালকুলেশন বসাই। 10, 10-এর 0 হাতে থাকলো 1, সেটা পরের লাইনে লিখে দিলাম। 5 দুনে 7 একে 8 আর 1, আনসার হলো 180। আনসার হলো 180। আরও একটা করি, দিলে আরও ক্লিয়ার হবে। আরও একটা করি, একটু ক্লিয়ার হবে। 123-এর সাথে 32, 123-এর সাথে 32 গুণ করি। 123-এর সাথে 32, দেখো কি করি। প্রথমে কি করব? প্রথমে লিখব 2 3-এ 6, 2 দুনে 4, 2 একে 2। তারপর 3-এর সাথে 3 3 9, 3 দুনে 6, 3 একে 3। কাটার নিয়ম কি বললাম? এরকম ভাবে হয়ে গেল। চলো প্রথমে বসাই 6, 9 4-এ 13, 13 3, হাতে একটা লিখে দিলাম পরের লাইনে। 6 দুনে 8 একে 9, 3, আনসার হবে 3936। বলো তো বুঝলে কিনা? বলো তো বুঝলে কিনা? আরও করি যাতে আমাদের একদম সরল হয়ে যায়। 1 2 3 4-এর সাথে 23, 1 2 3 4, তার সাথে কত গুণ করব? 23। এইটা গুণ করতে চাইছি, আমার সাথে সাথে করার চেষ্টা করো। 3 4-এ 12, 3 3 9, 3 দুনে 6, 3 একে 3, 2 4-এ 8, 2 3-এ 6, 2 দুনে 4, 2 একে 2। কাটার নিয়ম উপর থেকে ডায়াগোনালি কেটে যাব, কর্নার বরাবর। কর্নার বরাবর উপরে টপ থেকে ধরে তার নিচের নাম্বারটা, টপ থেকে ধরে তার নিচের নাম্বারটা, যেটাকে প্রথমে কাটলাম তার নিচের নাম্বারটাকে টপ থেকে ধরে নিচের নাম্বারটা কেটে যাব। ব্যাস, এবার রেজাল্ট বসাই। 12 12 2, হাতে থাকলো 1, 8 9 17 18, 18 8, হাতে থাকলো 1, 6 6 12 একে 13, 13 3, হাতে থাকলো 1, 4 3-এ 7 একে 8, 2, 28,382। বলো তো, বলো বুঝেছো? এইটাতে একটু প্র্যাকটিস করলে তোমার ক্যালকুলেশন অনেক ফাস্ট হয়ে যাবে, কোনো ভুল হওয়ার চান্স থাকবে না। যত বড় গুণ দেবে দিক, ধরো সাপোজ আমি আরো একটা কঠিন করে দিয়ে দিই, 2742, তার সাথে দিয়ে দিলাম 372। গুণ করো দেখি কে কত তাড়াতাড়ি অ্যান্সার বলে, বলো দেখি গুণ করে। 2742-র সাথে 372 দিয়ে দিলাম, গুণ করো দেখি কে কত ফাস্ট করতে পারে।
2742 সাথে 372 গুণ করো। যে পিডিএফটা দিয়েছি সেখানে যে অঙ্কগুলো আছে করার চেষ্টা করবে। টু 2742 ইন্টু 372, এখনো কিন্তু এলো না আনসার। বলো 102, হ্যাঁ কত 24, এগ্রি আছো এমন কেউ? স্যার এত বড় গুণ দিয়েছেন, 1020024। বেশ চলো দেখে নিই একবার। দেখো ভালো করে মন দিয়ে শোনো, স্ট্র্যাটেজিটা শেখো। প্রথমে 2 দিয়ে সবাইকে গুণ করব, 2 দুনে 4 এবং নিচে নিচে লিখে দেবো 2 4 8, 2 7 14, 2 দুনে 4 হয়ে গেল। তারপর 7 দিয়ে সবাইকে গুণ করো, 7 2 14, 7 4 28, 7 7 49, তারপর 7 2 14 হয়ে গেল। তারপর 3 দিয়ে গুণ করো, 3 দুনে 6, 3 4 12, 3 7 21, 3 দুনে 6 হয়ে গেল। কাটার নিয়ম কি বলেছি? টপ মোস্ট থেকে এরকমভাবে কেটে যাব, টপ মোস্ট থেকে কেটে যাব। একটা নাম্বারকে ধরবো, যেটা কাটা আছে তার পরের নাম্বারগুলোকে কোনাকুনি কেটে যাওয়া, ঠিক আছে? কেটে দিলাম। এবার রেজাল্ট বসাবো। প্রথমে হবে 4, তারপর হবে 14 আর 8 করলে 22, 22-এর 2 হাতে থাকবে 2। নেক্সট 6 দুনে 8, 8 36, 36 4 40, 50, 0 হাতে থাকলো 5, পরের ঘরে লিখে দিলাম। আচ্ছা 5 4 9, 12 9 21, 21-এর সাথে 49 মানে 70, 70-এর 0 হাতে থাকলো 7 লিখে দিলাম। 21 14 35, 35 সাথে 42, 42-এর 2, 42-এর 2 হাতে থাকলো 4, পরের ঘরে লিখে দিলাম। 6 4 10, এটাই হয়েছিল 1020024। বলো বুঝেছি? দেখো কত কঠিন একটা গুণ, তাও কিন্তু খুব একটা টাইম লাগলো না, তাই না? বলো যত নিয়ম তুমি যত নিয়ম তুমি ব্যবহার করো না কেন, আই থিঙ্ক তোমার এটাতে ক্যালকুলেশনে এরর কম হবে এবং তাড়াতাড়ি হবে। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? কনফার্ম করো। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে। এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। গুণ বাড়িতে 10টা 15টা নিজে লিখে ফেলবে। নিজে কি করবে বলো তো? খাতাতে কিছু গুণ লিখে ফেলবে, ঠিক আছে? লিখে ফেলে নিজে নিজে করবে। এবং পার্সেন্টেজের যেগুলো দিলাম না, সেইগুলো কি করবে, আমি কিছু কোশ্চেন পাঠিয়ে দেবো, মানে ওই পার্সেন্টেজ বের করা আর কি, যে এত পার্সেন্ট মানে কত। তো তুমি কি করবে, সেইগুলোকে খাতায় কোশ্চেনগুলো লিখে নেবে, আনসারগুলো দেখবে না, কোশ্চেনগুলো লিখে নিয়ে তারপরে তুমি রেজাল্টগুলো করবে। বোঝাতে পারলাম? বলো, রিপ্লাই করো। ঠিক আছে, চলো গুড নাইট, ভালো থেকো, প্রত্যেকে সুখে থেকো, সবাইকে সুখে রেখো।